হ্যালো চুন্নিমুন্নির দল, তো কেমন আছো সবাই? স্যার, আগের দিনের ক্লাস থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে সর্বপ্রথম একটা কোষের সৃষ্টি হয় এবং সেই কোষ থেকে বিভিন্ন ধরনের জীব অর্থাৎ গরু, ছাগল, ভেড়া ও গাছের সৃষ্টি হয়। কিন্তু স্যার জানেন তো, এই গরু, ছাগল, ভেড়া এরা নিজেরাই কখনো জানে না যে কেন আমরা তাদেরকে গরু, ছাগল, ভেড়া বলে ডাকি। আচ্ছা স্যার, ঠিক কোন পদ্ধতির মাধ্যমে এই গরু, ছাগল, ভেড়া ইত্যাদি নাম দিয়ে তাদেরকে আলাদা আলাদা ভাবে শ্রেণীবিন্যাস করে থাকি? আর স্যার কেই বা এই শ্রেণীবিন্যাস তৈরি করেছিল? আর স্যার কিভাবেই বা এদের শ্রেণীবিন্যাস করে থাকি? তোমরাও কি এইসব প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে চলো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানি। প্রথমে আমি তোমাকে একটা গল্প বলি। দেখো, চুন্নি আগের বার যখন মুন্নিদের বাড়িতে বেড়াতে গেছিল তখন কি হয়েছিল? চুন্নিকে কতগুলো কুকুরে ধাওয়া করেছিল। কিন্তু এবার যখন চুন্নি মুন্নিদের বাড়িতে বেড়াতে গেল তখন চুন্নির না রাস্তায় একটা ছেলেকে দেখে হেভি পছন্দ হয়েছিল। মানে চুন্নি ওই ছেলেটার উপর অ্যাকচুয়ালি ক্রাশ খেয়ে পড়েছিল। তো চুন্নি যখন ওই ছেলেটার প্রতি ক্রাশ খেয়ে পড়লো তখন চুন্নি যাচ্ছে আর ভাবছে, ওহো কি ছেলে, কি ছেলে ভাই, কি সুন্দর দেখতে। তো চুন্নি যখন যাচ্ছে আর ভাবছে, আচ্ছা ছেলেটা না রোগা পাতলা, মানে পটলের মতন দেখতে, মানে রোগা পাতলা কিন্তু পটলের মতন খাটো খুটো দেখতে। আচ্ছা চুন্নি ভাবছে যে ছেলেটা তাহলে পটলের মতন দেখতে, তাহলে হয়তো ছেলেটার নাম হবে পটলা। কিন্তু ছেলেটা না হ্যান্ডসাম, কিন্তু মনে হচ্ছিল ছাপড়ি টাইপের, কারণ হেডফোন পড়েছে, চুলগুলো উপরের দিকে, আবার চশমা পড়ে যাচ্ছে। তো চুন্নি প্রথমে কি দেখেছিল? চুন্নি দেখেছিল যে ছেলেটা রোগা পাতলা কিন্তু পটলের মতন দেখতে। তার মানে কি, ছেলেটা পটলের মতন দেখতে। কিসের মতন দেখতে? পটলের মতো, পটলের মতো দেখতে। আচ্ছা, ছেলেটা যখন পটলের মতন দেখতে ছিল তখন চুন্নি এই ছেলেটার একটা নাম রেখেছিল। চুন্নি এই ছেলেটার কি নাম রেখেছিল? ছেলেটার নাম রেখেছিল কি? পটলা। কি নাম রেখেছিল? পটলা। বোঝা গেল? তারপরে চুন্নি কি করলো? চুন্নি করলো কি, চুন্নি ভাবলো, আচ্ছা ছেলেটা তো পটলের মতন দেখতে, রোগা পাতলা, একটু খাটো, তার জন্য আমি ওকে নাম দিলাম পটলা। কিন্তু ছেলেটা না হেভি হ্যান্ডসাম। ছেলেটা কি ছিল? হ্যান্ডসাম। হ্যান্ডসাম, কিন্তু ছেলেটা না একটু ছাপড়ি টাইপের ছিল। কি ছিল? ছাপড়ি। কেন স্যার ছাপড়ি কেন? দেখেন না স্যার, চুলগুলো কিরকম উপরের দিকে দেওয়া, কানে হেডফোন পরা, চশমা পরা, একদম নাচতে নাচতে যাচ্ছে। তার মানে কি, চুন্নি প্রথমে কি করেছিল? চুন্নি প্রথমে কে চিনতে পেরেছিল। কিভাবে চিনতে পেরেছিল? যে ছেলেটা না একটু খাটো, মানে ছেলেটা একটু খাটো, পটলের মতন দেখতে, তারপরে একটু কি রোগা পাতলা। ছেলেটা পটলের মতো দেখতে ঠিকই, কিন্তু পটল তো নয়। ছেলেটা তো পটল নয়, ছেলেটা তো একটা মানুষ। তার মানে কি, চুন্নি একটা বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে, বিশেষ বৈশিষ্ট্য কি, যেমন এর হাত আছে, পা আছে, পটলের তো হাত পা নেই। তার মানে কি, চুন্নি প্রথমে কি করলো? একটা বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে ছেলেটাকে কি করলো? চিনতে পারলো। চিনতে পারলো। এই চিনতে পারাকে বলা হয় কি? শনাক্তকরণ। কি বলা হয়? শনাক্তকরণ। বুঝতে পারলে? এরপরে কি করলো? চুন্নি ওই ছেলেটাকে চিনতে পারার পর ছেলেটার একটা নাম দিয়েছিল। কি নাম দিয়েছিল? পটলা। তার মানে কি, শনাক্তকরণের পর চুন্নি ছেলেটাকে কি করলো? একটা নাম দিল। তার মানে চুন্নি তারপরে কি করলো?
নামকরণ করলো। কি করলো? নামকরণ করলো। তো প্রথমে কি করলো? চুন্নি একে শনাক্তকরণ করলো যে এটা পটল নয়। পটলের মতো দেখতে ঠিকই রোগা পাতলা, কিন্তু পটল নয়। তার মানে কি? চুন্নি প্রথমে চিনতে পারলো, তারপরে চুন্নি কি করলো? এর একটা নাম দিল পটলা। তারপরে কি করলো? এর একটা নামকরণ করলো। তারপরে কি? চুন্নি দেখলো ছেলেটা না হেভি হ্যান্ডসাম, কিন্তু ছাপড়ি। তার মানে কি? চুন্নি কি করলো? একটা ক্যাটাগরাইজ করলো। তার মানে শ্রেণী বিন্যাস করলো। শ্রেণী বিন্যাস করলো। অর্থাৎ চুন্নি এখানে প্রথমে কি করলো? চুন্নি প্রথমে শনাক্তকরণ করলো, তারপরে নামকরণ করলো, তারপরে কি একটা শ্রেণী বিন্যাস করলো। অর্থাৎ ছাপড়ি বা হ্যান্ডসাম ক্যাটাগরিতে শ্রেণী বিন্যাস করলো। অর্থাৎ জীবন বিজ্ঞানে সমস্ত জীবেদের এই রকমের চুন্নির মতন প্রথমে শনাক্তকরণ, তারপরে নামকরণ ও শ্রেণী বিন্যাস করার পদ্ধতিকে বলা হয় কি? ট্যাক্সোনমি। তো বোঝা গেল ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি মানে কি বোঝা গেল? মানে কি? চুন্নি যেখানে যেরকম তিনটে কাজ করলো, প্রথমে চিনতে পারলো একটা বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে, তারপরে কি তাকে শনাক্তকরণ করলো যে এটা পটল না, এটা একটা মানুষ, কিন্তু তারপরে তার একটা নাম দিল, পটলা নাম দিল। তারপরে কি করলো? তাকে শ্রেণী বিন্যাস করলো যে এটা ছাপড়ি, ছেলেটা হলো ছাপড়ি কিন্তু হ্যান্ডসাম। তো জীবন বিজ্ঞানে যত জীব আছে সমস্ত জীবেদেরকেই এই চুন্নির মতন প্রথমে শনাক্তকরণ করতে হয়, তারপরে তার নাম দিতে হয়, তারপরে তাকে শ্রেণী বিন্যাস করতে হয়। তো বিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, জীবের নামকরণ ও শ্রেণী বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কি? ট্যাক্সোনমি। তাকে কি বলা হয়? ট্যাক্সোনমি। বোঝা গেল? তো বইয়ের ভাষায় কি হবে? তো বইয়ের ভাষায় আমরা কি লিখবো? বইয়ের ভাষায় ট্যাক্সোনমি মানে কি লিখবো আমরা? যে বিজ্ঞানের কি লিখবো? জীবন বিজ্ঞানের যে শাখায় জীবের কি? জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণী বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়। সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলে ট্যাক্সোনমি। করা হয় তাকে বলে কি? তাকে বলে ট্যাক্সোনমি। তাকে বলে কি? ট্যাক্সোনমি। বোঝা গেল? তো ট্যাক্সোনমির সংজ্ঞা কি? ট্যাক্সোনমির সংজ্ঞা কি জানলাম আমরা? জীবন বিজ্ঞানের যে শাখায়
জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাসের সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে কি? তাকে বলে কি? ট্যাক্সোনমি। তাকে বলে কি? ট্যাক্সোনমি। তাকে কি বলা হয়? ট্যাক্সোনমি। বোঝা গেল ট্যাক্সোনমি কাকে বলে? সেই চুন্নি যেরকম করলো, যে তিনটে কাজ করলো, সেটাই তো ট্যাক্সোনমি মানে কাকে বলে? আচ্ছা, এই ট্যাক্সোনমি শব্দটাই বা কেন দিল স্যার? দেখো, ট্যাক্সোনমি শব্দটা দিল দুটো কারণের জন্য। কারণ ট্যাক্সোনমি দুটো শব্দ থেকে এসেছে। একটা হলো ট্যাক্সিস। ট্যাক্সিস কথাটার মানে হলো বিন্যাস। আর নোমোস, NOMOS, নোমোস মানে হলো বিধি। মানে কি? ট্যাক্সোনমি দুটো শব্দ থেকে এসেছে, একটা হলো ট্যাক্সিস আর একটা হলো নোমোস। তো ট্যাক্সিস মানে অর্থ হলো বিন্যাস, আর নোমোস কথার অর্থ হলো বিধি। তো একসাথে কি হয়? একসাথে হয় বিন্যাস, বিধি। বোঝা গেল? তো ট্যাক্সোনমি নামটা কেন দিল? ট্যাক্সোনমির নামটা এই কারণেই দিয়েছিল। আচ্ছা, ট্যাক্সোনমি নামটা সর্বপ্রথম একটা বিজ্ঞানী ব্যবহার করেছিল। তো সেই বিজ্ঞানীটার নাম কি? সেই বিজ্ঞানীটার নাম হলো অগাস্টিন GUSTINE, অগাস্টিন পি ডে কন্ডোল, TOLLE। এই অগাস্টিন পি ডে কন্ডোল এই সর্বপ্রথম কি করেছিল? সর্বপ্রথম এই ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করেছিল। কি করেছিল? সর্বপ্রথম ট্যাক্সোনমি কি করেছিল? সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করেছিল। বোঝা গেল? বোঝা গেল সব? তো ট্যাক্সোনমি মানে কি? জীবন বিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কি? ট্যাক্সোনমি। আচ্ছা স্যার, শনাক্তকরণ মানে কি? এই শনাক্তকরণ মানে কি? শনাক্তকরণ মানে কি? চুন্নি কি করেছিল? একটা বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে এই ছেলেটাকে চিনতে পেরেছিল। বিশেষ বৈশিষ্ট্য কি? ছেলেটা তো পটলের মতনই দেখতে, খাটো খুটো, মানে ছেলেটা এই পটলের মতনই দেখতে, কিন্তু পটলের তো হাত পা নেই এরকম। ছেলেটা তো হাত পা আছে, তার মানে কি এটা একটা মানুষ। তার মানে কি? শনাক্তকরণ মানে হলো যে বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে, যে বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে জীবকে অন্য জীব থেকে চিনে নেওয়ার পদ্ধতিকেই বলে কি? শনাক্তকরণ। আচ্ছা স্যার, চিনে নেওয়ার পদ্ধতিকে বলা হয় কি? শনাক্তকরণ। চিনে নেওয়ার পদ্ধতিকে বলা হয় কি? শনাক্তকরণ। আচ্ছা স্যার, নামকরণ মানে কি? দেখো, চুন্নি এই ছেলেটার একটা নাম দিয়েছিল কি? পটলা। তার মানে চুন্নিকে কেউ যদি জিজ্ঞাসা করে, কিরে তোর পটলা কেমন আছে,
চুন্নি কিন্তু ইজিলি চিনে যাবে এই ছেলেটার কথাই বলছে, যার নাম চুন্নি পটলা দিয়েছিল। তার মানে কি, পৃথক 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 নাম, কারণ ও মানে অন্যান্য ছেলে তো অন্য নাম দিতেই পারতো চুন্নি। তার মানে কি, পৃথক নাম দিয়ে জীবেদের আলাদা করার পদ্ধতিকেই বলে কি, নামকরণ। বোঝা গেল? নামকরণ। দেখবে তার মানে কি, গরুকে একটা নাম দিল, তার মানে কি গরুকে গরু নাম দিল, ছাগলকে ছাগল নাম দিল। তার মানে কি, দুটো দেখো আলাদা আলাদা নাম। এই আলাদা আলাদা নাম বললেই কিন্তু তোমরা বুঝে যাবে, আচ্ছা গরুকে মানে এইটাকে গরু বলছে, এইটাকে ছাগল বলছে। বুঝতে পারলে? কখনো কিন্তু গোলাবে না। ঠিক সেরকম তাই, যে পৃথক নাম দিয়ে জীবেদেরকে আলাদা করার পদ্ধতিকে বলে কি, নামকরণ। কি বলে? নামকরণ। আচ্ছা, শ্রেণীবিন্যাস মানে কি? শ্রেণীবিন্যাস মানে কি? শ্রেণীবিন্যাস মানে কি? শ্রেণীবিন্যাস মানে হলো, চুন্নি কি করেছিল? চুন্নি করেছিল কি, যে ছেলেটা হ্যান্ডসাম ক্যাটাগরাইজ করেছিল, হ্যান্ডসাম বা ছাপড়ি। তার মানে কি, জীবেদের একটা নির্দিষ্ট গোষ্ঠীতে, তার মানে হলো জীবেদের একটি নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার পদ্ধতিকেই বলা হয় কি, শ্রেণীবিন্যাস। নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার পদ্ধতিকেই বলা হয় কি, শ্রেণীবিন্যাস। মনে থাকবে? তো মনে থাকবে, শনাক্তকরণ মানে কি, যে বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে জীবকে অন্য জীব থেকে চিনে নেওয়ার পদ্ধতিকে বলা হয় শনাক্তকরণ। আর নামকরণ মানে কি, যে পৃথক পৃথক নাম দিয়ে জীবেদের আলাদা করার পদ্ধতিকে বলা হয় নামকরণ। আর শ্রেণীবিন্যাস মানে কি, একটি জীবের নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার পদ্ধতি। যেমন কি, চুন্নি কি বলেছিল, যে এটা ছাপড়ি, একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে তো করেছিল, নির্দিষ্ট গোষ্ঠী, ছাপড়ি গোষ্ঠী বলছিল যেরকম, বা হ্যান্ডসামের মধ্যে ক্যাটাগরাইজ করেছিল। তো একে বলা হয় কি, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে কি, বিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস করা হয় তাকে কি বলা হয়, ট্যাক্সোনমি। কিন্তু দেখো, এখানে চুন্নি কি করেছিল, একটা তার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিয়েছিল। কি করেছিল? চুন্নি তার ইচ্ছা মতন একটা নাম দিয়ে দিয়েছিল এই ছেলেটার। কি নাম দিয়েছিল? পটলা। কি নাম দিয়েছিল? পটলা। কিন্তু ছেলেটার নাম কি আদেও পটলা ছিল? কারণ ওই ছেলেটাকে তো রাস্তায় দেখে চুন্নি নাম দিয়েছিল পটলা, কিন্তু এই ছেলেটার নাম তো পটলা নয়। চুন্নি ধরো মুন্নিকে গিয়ে বললো, জানিস তো তোদের গ্রামের পটলাকে খুব পছন্দ হলো। মুন্নি চিনতেই পারলো না যে পটলা ভাই কে। তার কারণ কি, এই ছেলেটার তো একটা নির্দিষ্ট নাম আছে, ওর বাবা মা নির্দিষ্ট একটা নাম রেখেছিল গোত্র মূত্র গোষ্ঠী ধরে। তার মানে তুমি পৃথিবীতে যত জীব আছে, এই চুন্নির মতন খেয়াল খুশি নাম রাখলে হবে না। নাম রাখতে গেলে তাকে নির্দিষ্ট পদ্ধতিতে রাখতে হবে। তো একটা বিজ্ঞানী এসেছিল, যার নাম কি, বিজ্ঞানী ক্যারোলাস। কি নাম ছিল? ক্যারোলাস লিনিয়াস একটা বিজ্ঞানী এসেছিল। এই বিজ্ঞানী বলেছিল, তোমরা তোমার ইচ্ছা মতন জীবেদের নাম রাখতে পারবে না। নাম রাখতে গেলে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সেই নাম রাখতে হবে। সেই পদ্ধতিটার নাম দিয়েছিল দ্বিপদ নামকরণ পদ্ধতি। সেই পদ্ধতিটার একটা নাম দিয়েছিল, সেই পদ্ধতির নাম কি ছিল? দ্বিপদ নামকরণ পদ্ধতি। তার মানে হলো, তুমি কোন জীবের যদি নাম রাখতে চাও,
চুন্নির মতো অন্যরকম খেয়াল খুশি রাখলে হবে না, এই দ্বিপদ নামকরণের পদ্ধতি অনুসারে রাখতে হবে। সেটা কে দিয়েছিল? একটা বিজ্ঞানী দিয়েছিল, যার নাম কি? ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াস আরেকটা কথা বলেছিল, সেটা হলো তুমি চুন্নির মতন ফট করে এই ছেলেটাকে হ্যান্ডসাম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে পারো না। কেন স্যার পারি না কেন? যদি তুমি এই ছেলেটাকে যদি বলো হ্যান্ডসাম ছেলে, হ্যান্ডসাম ক্যাটাগরিতে তুমি অন্তর্ভুক্ত করে দিলে, এবার ধরো চুন্নি গিয়ে মুন্নিকে বলছে, এই জানিস তো তোদের পাড়ার ওই হ্যান্ডসাম ছেলেটাকে না আমার পছন্দ। তাহলে কি মুন্নি চিনতে পারবে যে কোন হ্যান্ডসাম ছেলেটার কথা বলছে? নিশ্চয়ই মুন্নি চিনতে পারবে না। তার মানে কি, তোমাকে যদি হ্যান্ডসাম ক্যাটাগরিতেই অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে প্রথমে তোমাকে এই ছেলেটার একটা পরিচয়পত্র দিতে হবে। পরিচয়পত্র দেবে কিভাবে? যে বলবে যে ওই ছেলেটা তোদের পাড়ার, মানে তোদের গ্রামের গ্রামের পূর্ব পাড়ার 10 নম্বর বাড়ির কি হ্যান্ডসাম ছেলে, হ্যান্ডসাম ছেলে। তার মানে কি, চুন্নি যদি মুন্নিকে গিয়ে বলে যে তোদের গ্রামের পূর্ব পাড়ার 10 নম্বর বাড়ির হ্যান্ডসাম ছেলেটাকে আমার পছন্দ, তাহলে কিন্তু চুন্নি ইজিলি চিনতে পারবে। তার মানে কি, তার মানে কি, এই ছেলেটার একটা পরিচয়পত্র দিতে গেলে প্রথমে কি পর্যায়ক্রমে কতগুলো ধাপে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। কি করতে হচ্ছে? পর্যায়ক্রমে কতগুলি কি ধাপে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। এই পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার ফলে কি এর একটা সঠিক পরিচয়পত্র পাওয়া যাচ্ছে। তাই তো? দেখো, তার মানে কি বলছে, যেমন চুন্নি তোদের গ্রামের পূর্ব পাড়ার 10 নম্বর বাড়ির হ্যান্ডসাম ছেলে। তার মানে কি এই হ্যান্ডসাম শুধু হ্যান্ডসাম বললে হবে না, যদি ওকে হ্যান্ডসাম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে ওকে প্রথমে কতগুলি পর্যায়ক্রমিক ধাপে অন্তর্ভুক্ত করতে হবে, তাহলেই তুমি একে সঠিক শ্রেণীবিন্যাস করতে পারবে। এই পর্যায়ক্রমের ধাপে অন্তর্ভুক্ত করাকে বলা হয় কি ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি। স্যার হায়ারার্কি নামটা দিল কেন? হায়ারার্কি নামটা দিল হলো এই পর্যায়ক্রমিক ধাপকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কি হায়ারার্কি। আর এই পর্যায়ক্রমে ধাপে অন্তর্ভুক্ত করার পদ্ধতিটাকে বলা হয় কি ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি, ট্যাক্সোনমিক হায়ারার্কি। তার মানে কি, এই ক্যারোলাস লিনিয়াস দুটো জিনিস করেছিল। জীবের নামকরণের জন্য দিয়েছিল কি দ্বিপদ নামকরণ পদ্ধতি, আর জীবের শ্রেণীবিন্যাসের জন্য দিয়েছিল ট্যাক্সোনমিক হায়ারার্কি। এই ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ পদ্ধতি ও ট্যাক্সোনমিক হায়ারার্কি দিয়েছিল বলে একে বলা হয় কি বিন্যাস বিধির জনক। কি বলা হয়? বিন্যাস বিধির জনক। বিন্যাস বিধির জনক। তো বিন্যাস বিধির জনক কাকে বলা হয়? বিন্যাস বিধির জনক বলা হয় কি ক্যারোলাস লিনিয়াস। কেন বলা হয় বিন্যাস বিধির জনক? কারণ সে জীবের নামকরণের জন্য দিয়েছিল একটা পদ্ধতি, ও শ্রেণীবিন্যাসের জন্য একটা পদ্ধতি দিয়েছিল, যেটা হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো বোঝা গেল? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে ট্যাক্সোনমিক বিন্যাস বিধির জনক কে ছিল? বিন্যাস বিধির জনক ছিল ক্যারোলাস লিনিয়াস। কেন বিন্যাস বিধির জনক বলা হয়? কারণ সে দ্বিপদ নামকরণ পদ্ধতি ও শ্রেণী নামকরণের জন্য দ্বিপদ নামকরণ পদ্ধতি ও শ্রেণী বিন্যাসের জন্য ট্যাক্সোনমিক হায়ারার্কি দিয়েছিল। এই ক্যারোলাস লিনিয়াস আরেকটা কথা বলেছিল, সেটা হলো পৃথিবীতে যত সজীব বস্তু আছে তাদেরকে সে দুটি রাজ্যে বিভক্ত করেছিল। তার মধ্যে একটা হবে উদ্ভিদ, আরেকটা হবে প্রাণী। তার মানে কি করেছিল এই ক্যারোলাস লিনিয়াস? সমস্ত সজীব বস্তুকে দুটি রাজ্যে বিভক্ত করেছিল। তার একটা রাজ্য কি ছিল? উদ্ভিদ, নাই প্রাণী। তার মানে ক্যারোলাস বলছিল যে সমস্ত সজীব বস্তু নয় উদ্ভিদ হবে, নাই প্রাণী হবে, এটাই ও বলেছিল। তার মানে কটা রাজ্যে বিভক্ত করেছিল? দুটি রাজ্যে। তো ক্যারোলাস লিনিয়াস আরেকটা কাজ করেছিল, সেটা হলো সে দুটো বই লিখেছিল। যেমন সে একটা বই লিখেছিল, তার নাম কি? তার নাম হলো স্পিসিস প্ল্যান্টারাম। স্পিসিস প্ল্যান্টা
প্ল্যান্টারাম। পিসিস প্ল্যান্টারাম, প্ল্যান্টারাম মানে কি? প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি? গাছ। এই পিসিস প্ল্যান্টারামে সমস্ত উদ্ভিদের ব্যাপারে উল্লেখ ছিল। ক্যারোলাস লিনিয়াসের পিসিস প্ল্যান্টারাম বইতে সমস্ত উদ্ভিদের উল্লেখ ছিল। এই পিসিস প্ল্যান্টারামে কতগুলো বইয়ের উদ্ভিদের উল্লেখ ছিল? এই পিসিস প্ল্যান্টারামে টোটাল 5900 এতগুলো উদ্ভিদের উল্লেখ ছিল। এবং তিনি প্রাণীদের জন্য একটা বই লিখেছিলেন, তার নাম হলো কি? সিস্টেমা ন্যাচুরি, NATURE। তো প্রাণীদের জন্য একটা সে বই লিখেছিল, সেটা হলো সিস্টেমা ন্যাচুরি। এই সিস্টেমা ন্যাচুরিতে সমস্ত প্রাণীর ব্যাপারে উল্লেখ ছিল। সিস্টেমা ন্যাচুরিতে কি ছিল? সমস্ত প্রাণীর ব্যাপারে উল্লেখ ছিল। ঠিক আছে। তো এখানে টোটাল কতগুলো প্রাণীর উল্লেখ ছিল? এখানে টোটাল 4200 প্রাণীর উল্লেখ ছিল। কোথায়? এই সিস্টেমা ন্যাচুরি বইতে। তো এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন কি আসতে পারে? যে বিন্যাসবিধির জনক কে ছিল? ক্যারোলাস লিনিয়াস। কেন বিন্যাসবিধির জনক ছিল? যে সে দ্বিপদ নামকরণ পদ্ধতি ও ট্যাক্সোনমিক হায়ারার্কি দিয়েছিল। ঠিক আছে। আর কি কোশ্চেন আসতে পারে? যে ক্যারোলাস লিনিয়াস সমস্ত সজীব বস্তুকে কটা রাজ্যে বিভক্ত করেছিল? সমস্ত সজীব বস্তুকে সে দুটি রাজ্যে বিভক্ত করেছিল, একটা হলো উদ্ভিদ রাজ্য, একটা হলো প্রাণী রাজ্য। ঠিক আছে। আর কি করেছিল? সে করেছিল কি যে সে দুটো বই লিখেছিল, যার একটা বইয়ের নাম কি? পিসিস প্ল্যান্টারাম। পিসিস প্ল্যান্টারামে কিসের ব্যাপারে উল্লেখ ছিল? পিসিস প্ল্যান্টারামে উল্লেখ ছিল উদ্ভিদের ব্যাপারে। আর সিস্টেমা ন্যাচুরিতে কিসের ব্যাপারে উল্লেখ ছিল? সিস্টেমা ন্যাচুরিতে ছিল প্রাণীর ব্যাপারে। তো সিস্টেমা ন্যাচুরিতে টোটাল কতগুলো প্রাণীর ব্যাপারে উল্লেখ ছিল? সিস্টেমা ন্যাচুরিতে টোটাল 4200 প্রাণীর উল্লেখ ছিল। আর পিসিস প্ল্যান্টারামে কতগুলো উদ্ভিদের উল্লেখ ছিল? পিসিস প্ল্যান্টারামে উল্লেখ ছিল কত? 5900 উদ্ভিদের উল্লেখ ছিল। তো বোঝা গেল? তো বোঝা গেল। তো এই ক্যারোলাস লিনিয়াস আর কি করেছিল? এই ক্যারোলাস লিনিয়াস করেছিল কি? সমস্ত যত উদ্ভিদ ও প্রাণী আছে তাদের দ্বিপদ নামকরণ পদ্ধতি করেছিল। আচ্ছা স্যার, এই দ্বিপদ নামকরণ পদ্ধতিটা কি সেটা একটু বলুন। চলো আমরা এখন দ্বিপদ নামকরণ পদ্ধতিটা জানি। তো ক্যারোলাস লিনিয়াসের দ্বিপদ নামকরণের পদ্ধতি কি ছিল? দ্বিপদ নামকরণ পদ্ধতি মানে হলো, ধরো তুমি কোনো একটা জীবকে আবিষ্কার করলে, মানে সর্বপ্রথম তুমি ওই জীবটাকে খুঁজে পেলে এবং তুমি চাইছো ওই জীবের একটা নাম দেব, বিজ্ঞানসম্মত নাম দিতে চাও। তাহলে ওই জীবের তুমি যদি বিজ্ঞানসম্মত নাম দিতে চাও, তাহলে তোমাকে দ্বিপদ নামকরণের নিয়মাবলী মেনে তোমাকে ওই নামকরণটা করতে হবে। তো দ্বিপদ নামকরণের নিয়মাবলী মেনেই কোনো জীবের নামকরণ করার পদ্ধতিকেই বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। তাহলে স্যার দ্বিপদ নামকরণের নিয়মাবলী কি কি ছিল? চলো দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলো আমরা জানি। তাহলে আমরা কি লিখবো? দ্বিপদ নামকরণের নিয়মাবলী। দ্বিপদ নামকরণের নিয়মাবলী কে দিয়েছিল? ক্যারোলাস লিনিয়াস। আর কি করেছিল সে? তিনি সর্বপ্রথম সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামকরণ পদ্ধতি দিয়েছিল। দেখো, দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রথম নিয়ম হলো, দেখো এখানে কি বলছে? দ্বিপদ, তার মানে কি? দুটো পদ থাকবে। তার মানে যদি তুমি কোনো জীবের নাম দাও, তাহলে তার একটা নাম, মানে একটা অংশ থাকবে না, দুটো অংশ থাকবে। যেমন আমাদের নামে কি থাকে? আমাদের নামে প্রথমে আমাদের নাম থাকে, তারপরে তার টাইটেল থাকে। তো এখানেও কোনো জীবের যদি বিজ্ঞানসম্মত নাম দাও, তাহলে তারও দুটো পদ থাকবে। তাহলে তার কটা পদ থাকবে? দুটো পদ থাকবে। তো দ্বিপদ নামকরণের নিয়মাবলীতে কি থাকবে? যে প্রত্যেকটা জীবের নামকরণে দুটো পদ থাকবে। এই দুটো পদের প্রথম পদকে বলা হয় কি? গণ।
কি বলা হয়? গণ বা জেনাস। কি বলে? জেনাস। আর দ্বিপদ নামকরণের দ্বিতীয় পদটার নাম হলো, দ্বিতীয় পদটাকে কি বলা হয়? প্রজাতি। প্রজাতি মানে হলো স্পিসিস। SPECIES। বুঝতে পারলে? যেমন কি আমাদের নামের প্রথমে আমাদের নাম থাকে, তারপরে টাইটেল থাকে, তো এখানেও সেই একই নিয়ম যে যদি তুমি কোনো জীবের নাম দাও তাহলে তাকে কি করতে হবে? তাহলে তার দুটো পদ থাকতে হবে। সেই পদের প্রথম অংশটা হলো গণ হবে, আর দ্বিতীয় অংশটাকে বলা হবে প্রজাতি। আচ্ছা স্যার, নাম তো আপনি রাখতে চান, তাহলে ঠিক কোন ভাষায় রাখতে চান? বাংলা ভাষায়? না, বাংলা ভাষায় নাম রাখা চলবে না। কেন স্যার বাংলা ভাষায় নাম রাখা চলবে না কেন? বাংলা ভাষায় নাম রাখা চলবে না তার কারণ কি? যেমন তুমি বলো, এই জানিস তো তোকে না আমার খুব ভালো লাগে। আবার অনেকে বলে, এই জানোস তো তরে আমার খুব ভালো লাগে। তার মানে কি? তুমি দেখো এখানে দুটো শব্দকে ভিন্নভাবে বলছো। একবার বলছো ভালো লাগে, আবার বলছো ভাল লাগে। তার মানে কি? দুটো বিপরীত শব্দ হয়ে গেল। তো যদি এরকম দুটো একই অর্থ অনুযায়ী দুটো বিপরীত শব্দ যদি হয়, তাহলে কি বুঝতে আরো প্রবলেম সৃষ্টি হতে পারে। এর জন্য এমন একটা ভাষা সিলেক্ট করতে হবে, মানে এমন একটা ভাষা সিলেক্ট করতে হবে যেই ভাষার কোনো পরিবর্তন হয় না। যেমন ভাল লাগে, ভালো লাগে, এরকম কোনো পরিবর্তন হয় না। সেই ভাষাটা হলো ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা সবচেয়ে পুরনো ভাষা। ল্যাটিন ভাষা হলো সবচেয়ে পুরনো ভাষা। এই ভাষার কোনো পরিবর্তন হয় না, যে তুমি যেভাবে বলবে ভাল লাগে, ভালো লাগে, এরকম হয় না। ঠিক আছে? তো তার মানে কি দ্বিপদ নামকরণে কটা পদ থাকবে? দুটো পদ থাকবে। দুটো পদের প্রথমটাকে বলা হয় কি? গণ। আর দ্বিতীয়টাকে বলা হয় কি? প্রজাতি। ঠিক আছে? দ্বিতীয়টাকে কি বলা হয়? প্রজাতি। আর দ্বিপদ নামকরণ কোন ভাষায় করতে হবে? ল্যাটিন ভাষায় করতে হবে। বোঝা গেল? ল্যাটিন ভাষায় করতে হবে। আচ্ছা, তোমরা তো কি বললে যে দ্বিপদ নামকরণের প্রথম পদটাকে গণ আর দ্বিতীয় পদটাকে বলা হয় কি? প্রজাতি। আচ্ছা স্যার, যদি আমরা গণটা লিখি, ধরুন আমরা কোনো একটা জীবের নাম দেব, কোনো একটা নাম দিলাম, ঠিক আছে? তো ওই নামটা আমরা কিভাবে লিখবো? যেমন আমাদের নাম লিখতে গেলে প্রথমে কি লেখো? প্রথম অক্ষরটা বড় হাতে লিখতে হয়, তাই তো? টাইটেলও প্রথম অক্ষর বড় হাতে লিখতে হয়। তো এখানেও সেই একই। দ্বিপদ নামকরণে 3rd নম্বর নিয়মে বলছে যে তুমি যদি নাম লেখো, কোনো একটা জীবের যদি নাম লেখো, তাহলে সেই নামের গণ অর্থাৎ জেনাসের প্রথম অক্ষর বড় হতে হবে। মানে যে কোনো নাম দাও তার প্রথম অক্ষর বড় হতে হবে। অর্থাৎ দ্বিপদ নামকরণের 3rd নিয়মটা হলো গণের প্রথম পদের গণের প্রথম অক্ষর বড় হাতের হবে, বড় হরফে হবে। এবং দ্বিতীয় পদ অর্থাৎ প্রজাতি কি? প্রজাতির প্রথম অক্ষর ছোট হাতের হবে। তো 3rd নম্বর নিয়ম অনুসারে কি? গণের প্রথম অক্ষর বড় হরফে হবে, আর প্রজাতির প্রথম অক্ষর ছোট হরফে হবে। বোঝা গেল? স্যার এটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন আম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো, ধরো তুমি যদি আম গাছের বিজ্ঞানসম্মত লিখতে চাও, আম গাছের কি নাম? আম গাছের যদি বিজ্ঞানসম্মত নাম লিখতে চাও, তাহলে আম গাছের বিজ্ঞানসম্মত নাম আমরা কি জানি? ম্যানজিফেরা ইন্ডিকা। কি? ম্যানজিফেরা। দেখো এখানে কি বলছে? গণের প্রথম অক্ষরটা বড় হাতে। বোঝা গেল? তো এখানে প্রথম পদের প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতে। তো আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যানজিফেরা ইন্ডিকা।
ও, আরে ছাপড়ি মাস্টার, এক্ষুনি পড়ালো প্রজাতির প্রথম অক্ষর ছোট হাতের হবে, আবার আপনি বড় হাতে লিখলেন। ওকে, ছড়ি ছড়ি ছড়ি, ভুল হয়ে গেছে। তো কি হবে, প্রজাতির প্রথম অক্ষর ছোট হাতের হবে। তো বোঝা গেল, তো গণের প্রথম অক্ষর কি হবে, বড় হরফে হবে, আর প্রজাতির প্রথম অক্ষর কি হবে, ছোট হরফে হবে। তো থার্ড দ্বিপদ নামকরণের 3 নম্বর নিয়ম কি হলো, যে গণের প্রথম অক্ষর বড় হাতের হবে ও প্রজাতির প্রথম অক্ষর কি হবে, ছোট হাতের হবে। তো আমাদের 4th নম্বর নিয়ম কি, 4th নম্বর নিয়ম হলো, যদি তুমি ধরো তুমি কোনো একটা জীবের নাম দিলে, ঠিক আছে, তো কোনো একটা জীবের নাম দিলে, কিন্তু কিন্তু তুমি তো ওটা খাতায় লিখবে বা খাতায় বইয়ের মধ্যে প্রিন্ট করাবে, তাই তো। তো এখানে 4th নম্বর নিয়ম অনুসারে বলছে, যদি তুমি যদি তুমি যদি তুমি ওই জীবের মানে কি প্রিন্টেড করাও, যদি তুমি বিজ্ঞানসম্মত নাম ছাপাও বা প্রিন্ট করাও, তাহলে তোমাকে সেটা কিস করতে হবে, ইটালিকে করতে হবে। তাহলে তোমাকে সেটা কিসে করতে হবে, ইটালিকে। ইটালিক। স্যার ইটালিক মানে কি, ইটালিকে করতে হবে, মানে ইটালিক ভাষা লিখতে হবে। যেমন ধরো তুমি লিখলে যে, ধরো এভাবে লিখলে, যেমন পদ্মর বিজ্ঞানসম্মত নাম, যেমন পদ্মর বিজ্ঞানসম্মত নাম তুমি যদি ছাপাও, তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে, এইভাবে, LUMBO, নিলাম্ব। কি লিখলাম, নিলম্ব নুসিফেরা। এবার আমি ছোটতে লিখছি, ঠিক আছে, NU, ফেরা, অর্থাৎ কি, এই পেঁচানো করে লেখাকে বলা হয় কি, ইটালিক। তার মানে কি, যদি তুমি কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দাও, তাহলে তাকে যদি প্রিন্ট করাতে চাও, সেটাকে কিসে করতে হবে, ইটালিকে প্রিন্ট করা হবে। বা হাতে লেখো, তাহলে তার নিচে কি এরকম আন্ডারলাইন করতে হবে। বোঝা গেল। তো আমাদের 4th নম্বর কি গেল, 4th নম্বর নিয়ম কি গেল, যে যদি তুমি ছাপাও, তাহলে কিসে লিখতে হবে, ইটালিকে লিখতে হবে। বোঝা গেল। আচ্ছা, 5 নম্বরের নিয়ম কি ছিল, 5 নম্বর নিয়ম ছিল আমাদের, 5 নম্বর নিয়ম ছিল কি, যে তুমি ধরো কোনো কিছু আবিষ্কার করলে, মানে কোনো একটা বিজ্ঞানসম্মত নাম দিলে, তুমি ভাবছো, স্যার আমি যে নাম দিলাম কষ্ট করে, এটার পরিচয় যদি একটু দেয়া যেত, তাহলে তো স্যার খুব ভালো হতো। তার জন্য এই বিপদ নামকরণের নিয়মে একটা নিয়ম বের করেছিল, সেটা হলো, তার মানে কি, তুমি এই গণ ও প্রজাতির নামের পর নিজের নাম লিখতে পারো। তার মানে কি, তুমি এখানে 5 নম্বর নিয়ম অনুসারে গণ ও প্রজাতির পর বিজ্ঞানীর নাম তুমি লিখতে পারো। বিজ্ঞানীর নাম লেখা যাবে। স্যার যেমন উদাহরণ দাও, যেমন আমি একটা উদাহরণ দিই, যে ধরো তুমি লিখলে কি, প্যান্থেরা লিও, যেমন লিও মানে কি সিংহ, যেমন তুমি লিখলে, ধরো তুমি লিখলে প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও মানে, আবার ছোট হাতে লিখছেন স্যার, প্যান্থেরা লিও কিসের বিজ্ঞানসম্মত নাম, প্যান্থেরা লিও হলো সিংহর বিজ্ঞানসম্মত নাম। কিসের, সিংহ।
সিংহর বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরালিও। এখানে কি বলছেন? গণ ও প্রজাতির পর বিজ্ঞানীর নাম লিখতে পারবে। এটা কি ছিল? গণ, আর এটা কি ছিল? প্রজাতি, তাই তো? এটা গণ আর এটা প্রজাতি। এর নিচে ধরো প্যান্থেরালিও এই নামটা লিনিয়াস বিজ্ঞানীটা দিয়েছিল, ক্যারোলাস লিনিয়াস দিয়েছিল। তার মানে কি, এর নাম যদি লিখতে চাও তখন তুমি এখানে লিখতে পারবে। কি লিখবে? লি নি এ ই ইউ এস এল ই এন এন ই লেনিয়াস। বুঝতে পারলে? তো প্যান্থেরালিও কার বিজ্ঞানসম্মত নাম? সিংহর বিজ্ঞানসম্মত নাম। ঠিক সেম ভাবে এখানে তুমি লিখতে পারো প্যান্থেরা টিগ্রিস বা টাইগ্রিস। টিগ্রিস, টিগ্রিস মানে কি? কিসের? এটা বাঘের। টিগ্রিস মানে কি? এখানেও সেম, তুমি লিনিয়াস নামটা দিতে পারো। তাহলে প্যান্থেরালিও কিসের? বাঘ। প্যান্থেরালিও কিসের বিজ্ঞানসম্মত নাম? বাঘের। আর সিংহর। আর প্যান্থেরা টিগ্রিস কার নাম? বাঘের বিজ্ঞানসম্মত নাম। তো 5 নম্বর রুলসে কি গেল? গণ উপজাতির পর বিজ্ঞানীর নাম তুমি লিখতে পারবে। তো কি গেল? দ্বিপদ নামকরণের প্রথমেই কি গেল? যে প্রথম অক্ষর কি হবে? প্রথমটা হবে হলো গণ, ও দ্বিতীয় পদটা কি হবে? দ্বিতীয় পদটা হবে প্রজাতি বা স্পিসিস। তো বোঝা গেল? স্যার আর কিছু নিয়ম আছে? হ্যাঁ, আরো কিছু নিয়ম আছে। আর কি নিয়ম আছে স্যার? আর কি নিয়ম আছে? আরেকটা নিয়ম হলো 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়মে হলো 6 নম্বর রুলস অনুযায়ী বলছে, 6 নম্বর রুলসটা হলো অগ্রাধিকারের নিয়ম। কি? অগ্রাধিকারের নিয়ম। অগ্রাধিকারের নিয়ম। অগ্রাধিকারের নিয়ম বলতে কি স্যার? অগ্রাধিকারের নিয়ম কি? মনে করো তুমি একটা গাছ, ধরো এই একটা গাছ, ধরো এটা মনে করো মটর গাছ। কি গাছ? মটর গাছ। তুমি ধরো এই মটর গাছের প্রথমে একটা নাম দিলাম। কি নাম দিলাম? প্রিজম স্যাটাইভাম। কি নাম দিলাম? PISUM। কি? প্রিজম স্যাটাইভাম। ধরো তুমি এসে সবার প্রথমে মটর গাছের একটা বিজ্ঞানসম্মত নাম দিলে প্রিজম স্যাটাইভাম। এবার ধরো তোমার একটা বন্ধু এসে বললো, না আমি মটর গাছের নাম দেবো কি? আমি নাম দেবো কি? প্রিজম বিশ্বাস। কি নাম দিয়ে দিলাম? ধরো প্রিজম বিশ্বাস। প্রিজম বিশ্বাস, ধরো এরকম নাম দিয়ে দিল বিশ্বাস। কিন্তু অগ্রাধিকারের নিয়ম অনুসারে যে কোনো একটা জীবের প্রথমে যদি যেই নামটা দেবে, প্রথমে কেউ যদি নাম দিয়ে থাকে, তাহলে সেই প্রথম নামটাই অ্যাকসেপ্ট হবে। প্রথম নামটা কি হবে? অ্যাকসেপ্ট হবে। এটা হলো অগ্রাধিকারের সূত্র। অর্থাৎ মটর গাছের প্রথমে তুমি নাম দিয়েছিলে প্রিজম স্যাটাইভাম, তো এই প্রিজম স্যাটাইভামটাই বিজ্ঞানসম্মত নাম বলে অ্যাকসেপ্ট হবে। এই প্রিজম বিশ্বাস এটা অ্যাকসেপ্ট হবে না। আরেকটা রুলস কি? ধরো এরকম আরেকটা গাছ আছে, ধরো এরকম আরেকটা গাছ আছে, সেম একই রকম দেখতে, ধরো এরকম একই রকম দেখতে গাছ আছে। ধরো মনে করো এটা একটা ধান গাছ। তো ধান গাছে তুমি একটা বিজ্ঞানসম্মত নাম দিলে, ওরাইজা স্যাটাইভা। এবার সে কি করলো? আরেকটা গাছ, তারও নাম দিল কি? ওরাইজা স্যাটাইভা। ধরো একটা ধান গাছের প্রথমে একজন নাম দিল কি? ওরাইজা স্যাটাইভা। আরেকজন আসলো, ধরো আরেকটা বিজ্ঞানী আসলো, সে এসে বললো যে না, এই ধান গাছের মতন দেখতে, এরও নামও ওরাইজা স্যাটাইভা। তো অগ্রাধিকারের নিয়ম অনুসারে বলবে যে যদি কোনো ব্যক্তি ধান গাছটার বিজ্ঞানসম্মত নাম আগে ওরাইজা স্যাটাইভা দিয়ে থাকে, তাহলে সেটাই অ্যাকসেপ্ট হবে। এই গাছটার পরে নাম দিয়েছিল ওরাইজা স্যাটাইভা, তাই এই গাছটার বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটাইভা হবে না। তো বোঝা গেল যে এর বিজ্ঞানসম্মত নাম কি? এর বিজ্ঞানসম্মত নাম হলো যে ওরাইজা স্যাটাইভা। তাহলে এটা কি গাছ ছিল? এটা ধান গাছ ছিল। কি গাছ? ধান গাছ। এটা কি গাছ ছিল? ধান গাছ। তার মানে কি, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটাইভা।
ঠিক আছে, তো অগ্রাধিকারের নিয়ম বোঝা গেল। অগ্রাধিকারের নিয়মে আরেকটা কথা বলেছিল, সেটা হলো 1753 আগে যদি নাম দেয়া থাকে সেটাও অ্যাকসেপ্ট হবে না, মানে গৃহীত হবে না, গৃহীত হবে না। 1753 আগে নামটাও গৃহীত হবে না। ধরো 1753 আগে কেউ যদি নাম দিয়ে থাকে তাহলেও এই নামটা গৃহীত হবে না। কেন স্যার? কারণ 1753 আগে এই দ্বিপদ নামকরণের নিয়মাবলী তৈরি হয়নি। ঠিক আছে, তো এখানে ইম্পর্টেন্ট কি, দ্বিপদ নামকরণের কোন ভাষায় লেখা হয়? দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষায়। ঠিক আছে, আর এর প্রথম অক্ষর কি থাকে? প্রথম অক্ষর বড় হাতের থাকে কিসের? গণের। আর দ্বিতীয়টা কি থাকে মানে প্রজাতির কি প্রথম অক্ষর কি থাকে? ছোট হাতের থাকে। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বা এটাও দিতে পারে যে তুমি যদি ছাপাও, যে নামটা দিলে সেটা যদি ছাপাও, সেটা কোন ভাষায় থাকবে? সেটা হবে ইটালিকে। ঠিক আছে, সেটা কি হবে? ইটালিকে। ঠিক আছে, তো বোঝা গেল। এই গেল তোমাদের দ্বিপদ নামকরণের পদ্ধতি বা দ্বিপদ নামকরণের নিয়মাবলী। এই নিয়মাবলী মেনে কেউ যদি কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দেয় তখন তাকে বলবো আমরা দ্বিপদ। সেই পদ্ধতিটাকে বলা হবে কি? এই দ্বিপদ নামকরণের নিয়মাবলী মেনে কেউ যদি জীবের বিজ্ঞানসম্মত নাম দেয় তখন তাকে বলবো দ্বিপদ নামকরণ পদ্ধতি। বোঝা গেল? বোঝা গেল। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ধরো তুমি একটা গিনিপিগ নিয়ে আসলে। ঠিক আছে, তুমি দেখলে গুগলে সার্চ করে যে ধরো অনেকদিন আগে, ধরো অনেক বছর আগে, ধরো এই 1753 পরেই ধরো তুমি একটা গিনিপিগ নিয়ে এসছো। ঠিক আছে, ধরো একজন, বা 1753 পরে ধরো একজন গিনিপিগ নিয়ে এসে, সে এসে গিনিপিগটার একটা দেখলো যে গিনিপিগের কোনো বিজ্ঞানসম্মত নাম দেয়নি। তো সে ভাবলো কি যে আমি এই গিনিপিগের একটা বিজ্ঞানসম্মত নাম দেবো। সে ভাবলো যে আমি গিনিপিগের না বিজ্ঞানসম্মত একটা নাম দেবো। কি নাম দেবো? যে কমলা সুন্দরী। তো সে ভাবছে কি যে গিনিপিগের তো কোনো বিজ্ঞানসম্মত নাম কেউ দেয়নি, তো আমি একটা বিজ্ঞানসম্মত নাম দিই। কি নাম দিল? কমলা সুন্দরী। তো কমলা যে সুন্দরী দেবে, এটা কি অ্যাকসেপ্টেড হবে? না, এটা অ্যাকসেপ্টেড হবে না। তার কারণ কি? এই সম্পূর্ণ যে নিয়মাবলী, এই নিয়মাবলী একটা সংস্থা দেখে। কে দেখে? একটা সংস্থা দেখে। এই সংস্থার কাজ কি? সেই সংস্থার কাজ হলো তুমি যে কোনো একটা জীবের নাম যে দিচ্ছ সেটা এই সূত্র অনুযায়ী দিচ্ছ কিনা, মানে এই নিয়মাবলী অনুসারে দিচ্ছ কি না। মানে কি? অর্থাৎ মানে কি, একটা সংস্থা থাকবে, এই সংস্থার কাজ কি? এই সংস্থার কাজ সে দেখবে কেউ যদি কোনো জীবের যদি একটা বিজ্ঞানসম্মত নাম দেয় তাহলে সে এই দ্বিপদ নামকরণের নিয়মাবলী অনুসারে দিচ্ছে নাকি বা ল্যাটিন ভাষায় দিচ্ছে নাকি, এইসব সে দেখবে। যদি সে দেয় সেই তখন পারমিশন দেবে, তারপরে তার নামটা বিজ্ঞানসম্মত নাম বলে অ্যাকসেপ্টেড হবে। তাহলে সেই সংস্থা কি ছিল? সেই সংস্থা ছিল, একটা হলো ICBN, আরেকটা হলো ICZN। ICBN এর সংস্থার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। বোটানিক মানে কি? প্রাণী। তার মানে কি এই সংস্থা দেখবে কি সমস্ত উদ্ভিদ যেটা আছে, ধরো কেউ যদি একটা উদ্ভিদ আবিষ্কার করলো, উদ্ভিদের সে একটা নাম দিল, সেই নামটা সে ভ্যালিড দিল কিনা, সেই নামটা ল্যাটিন ভাষা অনুসারে দিল কিনা, সেই ভাষাটায় ইটালিকে করেছে কিনা, সেই ভাষাটার কোনো অর্থ আছে কিনা, সেটা কোন সংস্থা করবে? এই ICBN সেটাকে গ্র্যান্ট করবে বা পারমিশন দেবে। যেমন তুমি ওই গিনিপিগটা আনলে, গিনিপিগটার নাম কি দিয়ে দিলে? কি? কমলা সুন্দরী। তো এভাবেও সেটা হবে না। ঠিক আছে, কমলা সুন্দরী দিলে হয় না, কারণ কমলা সুন্দরীর সাথে ল্যাটিন ভাষার কোনো মিলই নেই। হ্যাঁ, আর কমলা সুন্দরীর সাথে গিনিপিগের তো কোনো রিলেটেড থাকতে হবে, তোমার ইচ্ছা অনুসারে দিলে হবে না। তো এই দুটো সংস্থা সব সময় তার পারমিশন দিবে। অর্থাৎ যেমন ICZN কি করতো? সমস্ত প্রাণীর ক্ষেত্রে নাম দেবে। সমস্ত প্রাণীর যে নাম দেওয়া হয় তার পারমিশন কে দেবে? ICZN। তো ICZN এর ফুল ফর্ম কি? ICZN এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল, C ফর কোড, ইন্টারন্যাশনাল কোড অফ, Z ফর জুওলজিক্যাল,
LOGICAL, জুওলজিক্যাল। N ফর কি? নমিনক্লেচার। নমিনক্লেচার মানে কি? নাম। NOMINCLATURE। তো ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমিনক্লেচার এ সবসময় কি দেখবে, যে কোনো জীবের মানে কোনো প্রাণীর যত নাম দেয় সেই নামে পারমিশন এ দেবে, এবং সে আর কি দেখবে, সে দেখবে সে দ্বিপদ নামকরণের নিয়মাবলী মেনে করছে কিনা। যেমন তুমি কি করেছিলে, যে গিনিপিগ কি করেছিলে, গিনিপিগের নাম কি দিয়েছিলে তুমি? গিনিপিগের নাম কি দিয়েছিলে? কমলা সুন্দরী। কিন্তু বললো যে না, গিনিপিগের নাম কমলা সুন্দরী দিলে হবে না। কারণ কি? এই ল্যাটিন ভাষার সাথে কোনো মিলই নেই। তো ল্যাটিন ভাষার সাথে মিল হতে গেলে, গিনিপিগের একটা বিজ্ঞান মিল হতে গেলে, ল্যাটিন ভাষার সাথে মিল হতে গেলে কি করতে হবে? তাকে একটা অর্থপূর্ণ নাম রাখতে হবে। মানে গিনিপিগের যে একটা অর্থ রয়েছে, এই গিনিপিগটাই যে বলছে তার একটা অর্থ ল্যাটিন ভাষার সাথে মিল থাকতে হবে। তো সেটা কি হবে ল্যাটিন ভাষায়? ল্যাটিন ভাষায় সেটা হবে কাভাইয়া পোরসেলাস। কি নাম? কাভাইয়া পোরসেলাস। পোরসেলাস। তো গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম কি? কাভাইয়া পোরসেলাস। ঠিক তেমনি যেমন ময়ূর আমাদের জাতীয় পাখি, ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? পাবো। কি নাম? পাবো ক্রিস, CRI। তোমরা যে স্ট্যাটাস দাও না, সেই ক্রিস স্ট্যাটাস, STATUS। তো ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? প্রাভো ক্রিস স্ট্যাটাস। আর গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম কাভাইয়া পোরসেলাস। তো এই দুটো নাম ভ্যালিড কিনা সেটা কোন সংস্থা দেখবে? ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমিনক্লেচার। এখান থেকে কোশ্চেন আসতে পারে, যে তোমাদের বলতে দিল যে ICZN এর ফুল ফর্ম কি। তোমাদের কোশ্চেনে আসতে পারে যে ICZN এর ফুল ফর্ম কি। ICZN এর ফুল ফর্ম চারটে অপশনের মধ্যে ধরো একটা দিয়ে দিল, ইন্টারন্যাশনাল কোড ফর দিয়ে দিল, কিন্তু এখানে কি আছে? ইন্টারন্যাশনাল কোড অফ। মনে থাকবে, ঠিক আছে? তো ঠিক সেম ভাবে ICBN এর ফুল ফর্ম কি হবে? ICBN এর ফুল ফর্ম হবে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড, C ফর কোড অফ কি? বটানিক্যাল নমেনক্লেচার। কি? নমেনক্লেচার মানে কি? নমেনক্লেচার মানে নাম। তো ICBN কি করবে? সমস্ত উদ্ভিদের নাম ও পারমিশন দেবে, আর ও সবকিছু দেখবে। যেমন বট গাছের বিজ্ঞানসম্মত নাম কি? বট গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ফিকাস ব্যাংহালাস। বট গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ফিকাস ব্যাংহালাস। এই ফিকাস ব্যাংহালাস যে বিজ্ঞানী দিয়েছিল সেটা কে ন্যস্ত করবে? এ ন্যস্ত করবে। ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনক্লেচার। কারণ এই দেখবে সবকিছু, যে এই ঠিক ল্যাটিন ভাষায় করেছে কিনা, এর সাথে এই বট গাছের সাথে ফিকাস কথাটার মিল আছে কিনা, ঠিক আছে? তো এর জেনাস ঠিক আছে কিনা, স্পিসিস ঠিক আছে কিনা, ঠিক আছে? তো আর কি, আরেকটা হলো আর কি, জবা গাছের ফুল ফর্ম কি? বিজ্ঞানসম্মত নাম কি? জবা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো, জবাকে আমরা চায়না রোজ বলে থাকি, তার জন্য এর বিজ্ঞানসম্মত নাম হবে হিবিস্কাস। রোজ, চায়না রোজ বলে থাকি ইংলিশে। তার মানে কি? হিবিস্কাস রোজা সাইনেনসিস। তো জবা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো কি? জবা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো হিবিস্কাস রোজা সাইনেনসিস। আর বট গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ফিকাস ব্যাংহালাস। ঠিক আছে স্যার, আরেকটা নাম বলে দিন না ICZN। যেমন রুই মাছের বিজ্ঞানসম্মত নাম হলো লেভিও রোহিতা। ছাত্রী মাস্টার আবারও ভুল করতে গেছিল, বড় হাতে লিখতে গেছিল প্রজাতি, বুঝে গেল? তো রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি? রোহিতা। তো এ কে ন্যস্ত করবে? এই ICZN। ঠিক আছে। আর কিছু আছে? বট গাছ হয়ে গেল, জবা গাছ হয়ে গেল, ময়ূর হয়ে গেছে, গিনিপিগ হয়ে গেছে, প্যান্থেরা লিও কি? লিও মানে কি? সিংহ। প্যান্থেরা লিও আগের স্লাইডে আমি পড়িয়েছি। প্যান্থেরা লিও কার বিজ্ঞানসম্মত নাম? প্যান্থেরা লিও হলো আমাদের
কার বিজ্ঞানসম্মত নাম? কার বিজ্ঞানসম্মত নাম? প্যান্থেরা লিও। লিও মানে কি? সিংহ। আর টিগ্রিস, টিগ্রিস মানে টাইগারের। আর রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লেবিও রোহিতা। দেখো রুই মাছের সাথে রোহিতার মিল আছে, ঠিক আছে তো। আর ময়ূরের বিজ্ঞানসম্মত নাম প্যাবো। কার্টুনের মধ্যে দেখবে বলে প্যাবো, ময়ূরের নাম প্যাবো দেয়, তো প্যাবো ক্রিস স্ট্যাটাস, কে দেয়? স্ট্যাটাস, ঠিক আছে। আর গিনিপিকের নাম কা ভাইয়া, কা ভাইয়া পোর সেলাস, মনে থাকবে। পর গাছেটা একটু কেমন, ফিকাস ব্যাংহা লাস, ঠিক আছে। জবাকে আমরা কি জানি? চায়না রোজ বলে জানি, তাই হিবিস্কাস রোজা সাইনেসিস। তো এই গেল তোমাদের দ্বিপদ নামকরণের সমস্ত নিয়মাবলী। তাহলে এই গেল তোমাদের দ্বিপদ নামকরণের নিয়মাবলী। বোঝা গেল? বোঝা গেল? এই গেল তোমাদের দ্বিপদ নামকরণের নিয়মাবলী। তো এতক্ষণ কি পড়লাম? তো এতক্ষণ আমরা পড়লাম হলো কি দ্বিপদ নামকরণের নিয়মাবলী। তো দ্বিপদ নামকরণের নিয়মাবলী কে দিয়েছিল? ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। তো ক্যারোলাস লিনিয়াস আর কি করেছিল? ক্যারোলাস লিনিয়াস করেছিল, প্রথম করেছিল কি প্রাণীদের নামকরণের জন্য, প্রাণী না মানে জীবেদের নামকরণের জন্য দ্বিপদ নামকরণ পদ্ধতি দিয়েছিল, এবং শ্রেণী বিন্যাস করার জন্য কি দিয়েছিল? ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো আজকে মনে হয় আজকে অনেকটাই, এটা মনে হয় ক্লাস 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টার মতন হয়ে গেছে। তো আজকে ভাবছি এটার এইটুকুনি থাক, কারণ পরবর্তী যেই ট্যাক্সোনমিক হায়ারার্কি আছে না, ওটাও একটা বড়, মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস হবে। তো আজকে ট্যাক্সোনমি ক্লাসটা এই পর্যন্তই। এটাকে আমি ট্যাক্সোনমি পার্ট 1 বলে দেবো। পরের ভিডিওটা ট্যাক্সোনমি হায়ারার্কি যেটা আমি পড়াবো সেখানে পার্ট 2 বলে আসবে, ঠিক আছে। তো এই পর্যন্তই শেষ, আজকের ক্লাস এই পর্যন্তই। তো স্যার যদি একটু এমসিকিউ করে দিতেন তাহলে একবার রিভিশন হয়ে যেত। তো চলো আমরা আজকে যতটুকুনি ক্লাস করলাম তার বেসিসে কতগুলো এমসিকিউ করি। তো প্রথম এমসিকিউটা হলো বিন্যাস বিধির জনক কাকে বলে? সবচেয়ে সোজা কোশ্চেন, করো তোমরা কমেন্টে। তো বিন্যাস বিধির জনক বলা হয় থিওফাইটাস না, গ্লিনি দা এল্ডার না, এডলার না, হিপোক্রিটস না, ক্যারোলাস লিনিয়াস? ইয়েস, ক্যারোলাস লিনিয়াস। তো বিন্যাস বিধির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াস। কেন বলা হয় বিন্যাস বিধির জনক? কারণ এ কি করেছিল? জীবেদের নামকরণের জন্য কি করেছিল? দ্বিপদ নামকরণ পদ্ধতি। আর শ্রেণীবিন্যাসের জন্য কি দিয়েছিল? ট্যাক্সোনমি হায়ারার্কি। এর জন্য কি বলা হয়? বিন্যাস বিধির জনক, ঠিক আছে। দ্বিতীয় নম্বর কোশ্চেন কি? লিনিয়াসের স্পিসিস প্ল্যান্টারাম বইতে কতগুলি উদ্ভিদ প্রজাতির উল্লেখ ছিল? কতগুলি উদ্ভিদ প্রজাতির উল্লেখ ছিল? স্পিসিস প্ল্যান্টারাম, প্ল্যান্টারাম মানে কি? সেখানে কিসের উল্লেখ থাকে? উদ্ভিদ, মনে রাখবে। তো এখানে কতগুলো মনে রাখবে, লিনিয়াসের স্পিসিস প্ল্যান্টারাম বইতে বেশি প্রজাতির উদ্ভিদ ছিল প্রাণীর থেকে। তার মানে কত? 5900 না, ইয়েস 5900, সরি 5900, ঠিক আছে। 5700 না, 4200 না, 4300 না। তো কি হবে? লিনিয়াসের স্পিসিস প্ল্যান্টারাম বইতে কতগুলি উদ্ভিদ প্রজাতির উল্লেখ ছিল? 5900টা, ঠিক আছে। ঠিক আছে, তো মনে রাখবে এই বইটা মোটামুটি ওই 1753 খ্রিস্টাব্দের দিকে দিয়েছিল, ঠিক আছে। তো 1753 খ্রিস্টাব্দে, এটা তোমরা নোট করে নিও, ঠিক আছে। স্পিসিস প্ল্যান্টারাম কততে দিয়েছিল? 1753তে, ঠিক আছে। তো থার্ড নম্বর কোশ্চেনটা কি? লিনিয়াসের সিস্টেমা ন্যাচুরি বইতে কতগুলি প্রাণীর উল্লেখ ছিল? সিস্টেমা ন্যাচুরিতে কিসের উল্লেখ থাকে? প্রাণীর। তো এখানে কতগুলো হবে? 5900 না, 5700 না, 4200? ইয়েস 4200, নট 4300। স্যার এটা কত সালে দিয়েছিল? এর ঠিক 5 বছর পরে, 1758তে দিয়েছিল, ঠিক আছে। মনে থাকবে, এই দুটো তোমরা একটু নোট করে নিও। ঠিক আছে। তো ফোর্থ নম্বর কোশ্চেন কি? ফোর্থ নম্বর হলো সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামকরণ সর্বপ্রথম কে প্রচলন করেছিল? সবচেয়ে সোজা, করো। অপশন এ আছে অগাস্টিন পি ডে কন্ডল, অপশন বি ক্যারোলাস লিনিয়াস, অপশন সি হিপোক্রিটস, অপশন ডি মিয়া। কি হবে? সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামকরণ সর্বপ্রথম কে প্রচলন করেছিল? ক্যারোলাস লিনিয়াস। মনে থাকবে, মনে থাকবে। তোমরা যেটা পারবে আগে এমসিকিউ কমেন্টে করতে থাকো, ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াস
সমস্ত সজীব বস্তুকে কটি রাজ্যে বিভক্ত করেছিল? বলো, এটা আমি বলেছিলাম, ইম্পর্টেন্ট, যে ক্যারোলাস লিনিয়াস সমস্ত সজীব বস্তুকে কটি রাজ্যে বিভক্ত করেছিল? 7টি, 4টি, 2টি না 3টি? 2টি। কি কি? একটা হলো উদ্ভিদ, আরেকটা কি? প্রাণী। মনে থাকবে? তো কটা রাজ্যে করেছিল? 2টি। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেনটা কি? জীবের দ্বিপদ নামকরণের প্রথম ও শেষের অংশটির নাম কি? জীবের দ্বিপদ নামকরণের প্রথম ও শেষের অংশটি নাম কি? এটা ক্যাটাগরি 2 হিসাবে বানানো যেত, তো ক্যাটাগরি 1 এর মধ্যে আমি একসাথে করে দিয়েছি। তো এটা কি কি হবে? দ্বিপদ নামকরণের কটা পদ ছিল? 2টি পদ ছিল, একটা 2টি। প্রথম পদের নাম ও দ্বিতীয় পদের নাম কি? সেটাই কোশ্চেনটা। প্রথম পদটা এখানে বলছে, অপশন 1 তে রয়েছে প্রথমটা হলো প্রজাতি, দ্বিতীয়টা হলো গণ। অপশন বি তে রয়েছে প্রথমটা গণ, দ্বিতীয়টা বর্গ। অপশন 3 রয়েছে প্রথমটা বর্গ, দ্বিতীয়টা শ্রেণী। আর অপশন ডি তে রয়েছে প্রথমটা গণ ও দ্বিতীয়টা প্রজাতি। তো অপশন কি হবে? যে দ্বিপদ নামকরণের প্রথম ও শেষের অংশটির নাম কি? গণ ও প্রজাতি। ঠিক আছে। ক্যাটাগরি 2 এর আমি ওইভাবে করাচ্ছি না, ক্যাটাগরি এইভাবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে। সিংহের বিজ্ঞানসম্মত নাম কি? সিংহের বিজ্ঞানসম্মত নাম কি? এটাও আমি বলে দিয়েছিলাম, কনফিউজিং কোশ্চেন। প্যান্থেরা টিগ্রিস না প্যান্থেরা লুপিন, প্যান্থেরা লিও না কোনোটিই নয়। মনে রাখবে, সিংহের বিজ্ঞানসম্মত, সিংহ মানে কি? লিও। অপশন কি হবে? প্যান্থেরা লিও। আর প্যান্থেরা টিগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম? বাঘ। টিগ্রিস মানে বাঘ, বায়াকার ঘ, বাঘ। মনে রাখবে। এগুলো তোমাদের 7টা। তো 8 নম্বর কোশ্চেনটা হলো, ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? অ্যান্সার করো, ট্যাক্সোনমি শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছিল? অপশন ই আছে ক্যারোলাস লিনিয়াস, অপশন বি অগাস্টিন পি ডে কন্ডল, অপশন সি মেয়ার, অপশন ডি সিমসন। তো কে করেছিল? ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? অগাস্টিন পি ডে কন্ডল। মনে থাকবে। দ্বিপদ নামকরণের নিয়ম অনুসারে যদি কোনো জীবের নাম দেওয়া হয় তাহলে সেটি কোন ভাষায় লিখতে হবে? বলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি দ্বিপদ নামকরণের মাধ্যমে কোনো জীবের যদি তুমি নাম দাও, সেটা কোন ভাষায় নিতে হবে? অপশন আছে ইতালি, অপশন বি ফরাসি, অপশন সি ল্যাটিন, অপশন ডি কোনোটি নয়। বলো, ইতালি না, ফরাসি না, সি ল্যাটিন। ল্যাটিন ভাষায় নিতে হবে, আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে বাংলা ভাষায় নেবে না কেন। ঠিক আছে। তো 10 নম্বর কোশ্চেনটা হলো, দ্বিপদ নামকরণের দুটি পদের মধ্যে কার প্রথম হরফে ছোট ও বড় হয়? দ্বিপদ নামকরণের দুটি পদের মধ্যে, দ্বিপদ নাম কটা করা ছিল? প্রথম আর এটা দ্বিতীয়, দুটি পদ ছিল। কার প্রথম হরফ ছোট ও বড় হয়? বলো, কি বলেছে? প্রথম হরফ কার ছোট হয়? অপশন কি? অপশনে আছে প্রজাতি, অপশন বড় হয় গণ, অপশন বি তে আছে গণ আর প্রজাতি, অপশন সি আছে গণ আর বর্গ, অপশন ডি আছে প্রজাতি ও শ্রেণী। তো বলো, দ্বিপদ নামকরণে আমরা কি জানি? প্রথম অক্ষর, প্রথমটা কি ছিল? গণ, আর দ্বিতীয়টা কি ছিল? প্রজাতি। আর আমরা কি জানি? গণের প্রথম অক্ষর হয় বড় হাতের, আর প্রজাতির প্রথম অক্ষর হয় কি? ছোট হাতের। তো এখানে কি লেগেছে? প্রথম হরফ ছোট আর বড় কার হয়? প্রথম হরফ ছোট হয় প্রজাতির, আর গণের হয় কি? বড়। তো অপশন কি হবে? এ ইজ কারেক্ট। বোঝা গেল? ট্রিকি কোশ্চেন। দেখো, নীলাম্ব নুসিফেরা কার বিজ্ঞানসম্মত নাম? বলো, নীলাম্ব নুসিফেরা। অপশন এ হরিণ, অপশন বি গিনিপিগ, অপশন সি ময়ূর, অপশন ডি পদ্ম। বলো কার? আমাদের জাতীয় ফুল পদ্মের। বুঝতে পারলে? নীলাম্ব নুসিফেরা। আর গিনিপিগের কি ছিল? কা ভাইয়া পোর্সেলাস, আর ময়ূর পাবো ক্রিস্টাইটিস। মনে থাকবে। তো আমি এখানে লিখে দিই, ময়ূরের কি ছিল? ময়ূরের ছিল পাবো ক্রিস্টেটাস স্ট্যাটাস। আর গিনিপিগের কি ছিল? গিনিপিগের কি ছিল? কা ভাইয়া পোর্সেলাস। মনে থাকবে। ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? সবচেয়ে ইজি, ফিকাস বেঙ্গালান্সিস। ওটা মনে হয় আমাদের, এটা ফিকাস বেঙ্গালান্সিস কার? বট গাছে।
ফিকাস বেঙ্গালেন্সিস কার? বট কাসের। আগেরটা মানে আমি বলেছিলাম আগের স্লাইডে বেঙ্গালাস, সিসটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, হয়তো আমি ভুলে গেছিলাম, তো ওটা তোমরা ঠিক করে নিও। তো বট গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ফিকাস বেঙ্গালাইসিস। তো এখানে আমি কোশ্চেন কি করেছি, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? প্রথম অপশন আছে ফিকাস বেঙ্গালান্সিস, বি মনে হয় পিজম স্যাটাইভাম, সি অপশন আছে হলো ওরাইজা স্যাটাইভাম, 4 নম্বর অপশন আছে কোনোটি নয়। সবচেয়ে সোজা, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটাইভাম। ওরাইজা স্যাটাইভামেরও মনে হয় আমি বানান ভুল লিখেছিলাম আগের স্লাইডে, ওটাও ঠিক করে নিও। ও এইভাবে লিখেছিলাম হয়তো, বা ঠিক আছে মনে নেই আমার, হয়তো ভুল করেছিলাম, ঠিক আছে। তো তো পিজম স্যাটাইভা কার কার বিজ্ঞানসম্মত নাম? মটর, মনে থাকবে। তো আমি একটা স্লাইডের মধ্যে সমস্ত কিছু রিভিশন করিয়ে দিচ্ছি। ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটাইভা। আর ফিকাস বেঙ্গালেন্সিস কার বিজ্ঞানসম্মত নাম? বট। আর পিজম স্যাটাইভা কার? মটর। ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে। 13 নম্বর কোশ্চেনটা হলো ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলি কি কি? অপশন এ তে আছে শনাক্তকরণ, অপশন বি তে আছে নামকরণ, অপশন সি তে আছে শ্রেণীবিন্যাস, অপশন ডি তে আছে এ ও বি সি সবকটি, মানে এটা 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 সবকটি। তো কি হবে ট্যাক্সোনমির মুখ্য উপাদান কি কি? ট্যাক্সোনমি মানে আমরা কি জানতাম, বিজ্ঞান নিয়ে যে শাখায় জীবের নামকরণ, জীবের শনাক্তকরণ ও কি শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? ট্যাক্সোনমি। তার মানে কি ট্যাক্সোনমির মুখ্য উপাদান কি হবে? শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস সবকটি। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন কি? উদ্ভিদের নামকরণের যে সংস্থা ন্যস্ত করে সেটি হলো আইসিবিএন, আইসিবিএন, আইসিজেডএন, এ ও বি দুটোই কোনোটি নয়। কি হবে? উদ্ভিদের নাম, উদ্ভিদের নাম কি? উদ্ভিদ মানে কি? বোটানি। তাহলে কি হবে? আইসিবিএন। আইসিবিএন এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনক্লেচার। তো 15 নম্বর কোশ্চেন কি হবে? প্রাণীদের নামকরণ যে সংস্থা ন্যস্ত করবে সেটি হলো কি? এটা নিশ্চয়ই হবে আইসিজেডএন। বোঝা গেল? এ ও বি দুটো কখনোই হবে না, কারণ প্রাণীদের ক্ষেত্রে একটা সংস্থাই করবে। বুঝতে পারলে? আইসিজেডএন এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনক্লেচার। তো বোঝা গেল? এই গেল তোমাদের আজকের সম্পূর্ণ ক্লাস। তো পরবর্তী ক্লাসে আমরা জানবো হলো ট্যাক্সোনমির সেকেন্ড পার্টটা, যেখানে আমরা জানবো হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি, অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস দুটো পদ্ধতি দিয়েছিল, একটা হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি, আরেকটা হলো কি? ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো পরবর্তী পার্টে আমরা জানবো ট্যাক্সোনমিক হায়ারার্কি। আজকের পার্টে আমি এর জন্য দিলাম না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে ক্লাসটা, তার জন্য এটাকে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আজকের মতন টাটা।